দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। রাষ্ট্র সংস্কারের রূপরেখা ঘোষণা, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে এবং বিশ্লেষণের জন্য স্টুডিওতে সরাসরি দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন। আমরা সরাসরি তাদেরকে পরিচয় করাতে চাই। আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব, এবং আছেন আবুল কালাম আজাদ সুইট, সমাজ ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। দুজন অতিথি আছেন, আমরা সরাসরি প্রথমে ইলিয়াস খান আপনাকে দিয়ে শুরু করতে চাই। রাষ্ট্র সংস্কারের রূপরেখা আমরা দেখলাম গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 6টি কমিটি করেছেন সংস্কারের জন্য। 6টি ভিন্ন ভিন্ন খাতে, সংবিধান, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, এভাবে 6টি খাতে এবং 6 জনকে প্রধান করে, এবং সেই কমিটিগুলো নিশ্চয়ই গঠিত হবে। এরপরে কাজ শুরু হবে আগামী মাস থেকে। আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়েছিল, সেই পথে আমরা কত দূরে এগোচ্ছি? আমরা আশাবাদী হতে চাই। প্রথমে আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক মিস্টার আবুল কালাম আজাদ সুইট এবং অনুষ্ঠান যা দেখছেন। আমরা আশাবাদী হতে চাই, কারণ আমরা বঞ্চিত হয়েছি। আমরা বারবার আশা করেছি, আমরা কিন্তু আশাহত হয়েছি। যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে আমরা অনেক আশা ছিল আমাদের বৈষম্য কমবে, দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে, কিন্তু সেখানে দেখলাম আমরা গণতন্ত্র হত্যা করা হয়েছে, মানবাধিকার লুণ্ঠিত হয়েছে। এটি মানবিক বাংলাদেশ, যার জন্য আমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করলাম, সেই মানবিক বাংলাদেশটা আমরা পেলাম না। তারপরে 90 গণ আন্দোলনের পর শেষ সরকারের পতনের পর আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু অনেক প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। এবং সর্বশেষ যেটি হয়েছে, এবারে প্রবল প্রত্যাশা মানুষের মধ্যে। তারা আশা করছেন, যেমন আগের যে সরকারগুলো, এই সরকার কিন্তু একটু পার্থক্য আছে। যেমন ধরুন 4টা সরকার হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার বলে, অন্তর্বর্তীকালীন সরকার বলি, সেটি অন্য একটা ফরম্যাটে হয়েছিল। আর এবার কিন্তু একটি গণ আন্দোলনের বিজয়ের মধ্য দিয়ে, এবং এটি আমি জানি না পৃথিবীর কারা কেমন দেখেছেন, আমাদের যে গণ আন্দোলন এবার হয়েছে, এটি পৃথিবীর ইতিহাসে বিরল। কিন্তু একটি জগদ্দল পাথরের মতো একটি স্বৈরাচারী সরকার, এবং জনমনে এমন একটি ধারণা জন্মেছিল, অনেকে বিশ্বাস করতেন, ইভেন আমাকে অনেকে বলতেন যে এর বিদায় দেওয়া খুব কঠিন। এবং বলতে বলতে একসময় আমাদের মনে হয়েছিল আদৌ খুব বিদায় হবে, কারণ সব কিছু দখল করে নিয়েছিল, সব কিছু। বাট তাদের পতন হয়েছে, এবং বাংলাদেশ ইতিহাসে প্রথম সেই গত সরকারে যিনি প্রধানমন্ত্রী, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। যদিও 2 দিন আগেই তিনি বলেছেন শেখ হাসিনা পালিয়ে যায় না, কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেষ পর্যন্ত তিনি। আমরা এখন শুনি এগুলো, অনেক গোধরে ছিলেন যে না, আমি দেশ ছেড়ে যাব না, কিন্তু তার নিরাপত্তার কথা চিন্তা করে, তার জীবনের কথা চিন্তা করে নানা বাহিনী বা নানা গোষ্ঠী তাকে পাঠিয়ে দিতে বাধ্য করেছে। তো এখন কিন্তু মানুষের প্রবল প্রত্যাশা, এবং এখন যিনি কি বলে, এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান, তার কাছে শুধু বাংলাদেশের মানুষের প্রত্যাশা না, বিশ্ববাসীর প্রত্যাশা আছে। কারণ আপনি জানেন, বিশ্ববাসী বললাম এই কারণে যে আমাদের বন্ধুরাষ্ট্র যে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু গত সরকারের বিশেষ করে শেষ আমলে অনেক চেষ্টা করেছে, অনেক কথা বলেছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। কারণ কেননা সবাই জানতেন, আমাদের যারা উন্নয়ন সহযোগী, আমাদের যারা বন্ধুরাষ্ট্র, কিছু রাষ্ট্র বাদে যেসব দেশে গণতন্ত্র নেই, যেমন চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া, এরা চাইতো, এদের বরং এই সরকারের সঙ্গে উলঙ্গভাবে কাজ করেছে, সরকার পক্ষে ছিল। ভারতও ছিল, যদি সেখানে ভোটের গণতন্ত্র আছে, অন্য অনেক কিছু নিয়ে প্রশ্ন তোলা যায়। এবং মিস্টার বাইডেনের নির্বাচনী অঙ্গীকারই ছিল সারা বিশ্বে আমি গণতন্ত্র বিস্তারে কাজ করব, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র ছিল না। এবং অনেক কথা বলেছেন, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে যিনি রাষ্ট্রদূত ছিলেন। এবং শেষ পর্যন্ত আমরা এই বিজয়ের পরে, এই সরকারের পতনের পরে আমরা দেখেছি যে বলা হচ্ছে যে ভারতের চাপে তিনি শেষ দিকে কিছু বলেন। নির্বাচন আগে তিনি কিন্তু হঠাৎ অফ হয়ে গেলেন, নিশ্চয়ই আমাদের মনে হচ্ছে, আমরা কিন্তু বিস্মিত হয়েছি। বাট এখন আমরা জানলাম, আমরা আগে অনুমান করলেও এখন আমরা জানলাম যে তিনি ভারতের চাপে গণতন্ত্রের পক্ষে, গণমানুষের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে তিনি কিন্তু আর খুব বেশি কথা বলেননি। সুতরাং বললাম যে বিশ্ববাসী আগ্রহী এই কারণে, কারণ এই দেশটিতে গণতন্ত্র চায়, মার্কিন যুক্তরাষ্ট্র চায়, আমাদের যারা বন্ধুরাষ্ট্র, যুক্তরাজ্য চায়, ওয়েস্ট ইউরোপিয়ান যে দেশগুলো আছে তারা চায়, অস্ট্রেলিয়া চায়, কানাডা, সবাই চায়। সুতরাং আমাদের প্রত্যাশাও বেড়েছে। এখন পর্যন্ত দৃশ্যমান কিছু হয়নি, কালকেই শুধু দৃশ্যমান দেখলাম যে, এবং আমার ধারণা আমি 2-1জনের ব্যাপারে কি যে ডিজিটাল প্ল্যাটফর্মের 2-1জনের ব্যাপারে দেখা দেখেছি যে তারা একসময় আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগ সাপোর্ট করতেন। বিশেষ করে এই পুলিশ সংস্কারের জন্য যাকে দেওয়া হয়েছে মিস্টার
সরফরাজ খান বা ওনার ব্যাপারে বলা হয়, অন্যদের ব্যাপারে অন্যরা খুব পরিচিত। সরফরাজ খান না, সরফরাজ হোসেন। সরফরাজ হোসেন, অন্যদের ব্যাপারে আমরা জানি যে জনাব বদিউল মজুমদার তিনি অনেক দিন ধরে চেষ্টা করছেন বাংলাদেশের নির্বাচন কমিশনকে সংস্কার করে। অন্যান্য যারা আছে তারা সবাই ওয়েল নোন মানুষ, এবং যার যে ক্ষেত্রে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা অভিজ্ঞ বলেও আমি মনে করি। এবং আপনি দেখেন 1 মাসে কিন্তু 198টি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। আপনি জানেন যে আপনি বললেন যে কেউ সব মানে ভাবতে পারেনি যে সরকারের আসলে পতন হবে। সেই ক্ষেত্রে তাদের যে মানুষগুলো আসলে বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে সর্বত্র সেই জায়গাগুলো কিন্তু সরানোর একটা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ ছিল, অনেক জায়গায় সরাতে পারেওনি, কিন্তু ঘুরে ফিরে তাদের লোক। কারণ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে 15.5 বছর গত সব জায়গায় এমন লোক সেট করছিল, ওকে এই সেট আমি বাদ দিলাম, বি সেট নিব, বি সেটও সব আওয়ামী লীগের, বি সেটও বাদ দিলাম ধরুন আমি, সি সেট নিব, সি সেটও সব আওয়ামী লীগের। এবং এটি শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন না, মিডিয়াতেও কিন্তু এই দৃশ্য। আবার আমরা তাদেরকে সময়ও দিতে চাচ্ছি না, সময় দিতে চাচ্ছি, বাট এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যত দ্রুত ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসবে সেটি দেশের জন্য ভালো। কারণ এখন যারা দায়িত্বে আছেন, আমি তাদেরকে ছোট করছি না, তাদেরকে সরাসরি দেশ পরিচালনার অভিজ্ঞতা কিন্তু তাদের নাই, এটা কিন্তু রাজনীতিবিদদের আছে। এবং এই জাতির যত অর্জন সেটি কিন্তু আমরা বলি যে অধিকাংশ রাজনীতিবিদদের, তাদের আমরা নানা সমালোচনা করতে পারবো, কিন্তু অর্জন কিন্তু রাজনীতিবিদদের মাধ্যমে আছে। 52 ভাষা আন্দোলন, তারপর 71 মহান মুক্তিযুদ্ধ, 90 আন্দোলন, এবারে স্বৈরাচারের পতন। সুতরাং যত দ্রুত সম্ভব তিনি যে সংস্কার কথা বলেছেন প্রধান উপদেষ্টা, এটি শুনে কেন জানি মনে হয় একটু সময় সাপেক্ষ ব্যাপার। তারপর তিনি অন্য কথাও বলেছেন যে দীর্ঘদিন চালানো সম্ভব না এভাবে। সুতরাং আমি মনে করি সংস্কারের ট্রেন যদি লাইনে ওঠে, পরবর্তী যে নির্বাচিত ট্রেন কি সরকার, লাইনে উঠেছে মনে হচ্ছে এবার? এখনো ওঠেনি, বাট উঠবে বলে আমার মনে হচ্ছে। আমি আশাবাদী হতে চাই, কারণ আমরা এত হতাশ হয়েছি, আমাদের পূর্বসূরি এত হতাশ হয়েছেন, এখন আমরা আশাবাদী হতে চাই। আর সব কিছু কিন্তু শেষ আছে, কখনো না কখনো ভালো সময় আসবে বলেই আমি মনে করি। বাংলাদেশের মানুষ অনেক বঞ্চিত হচ্ছে, অনেক শোষিত হয়েছে। আমরা একটা মানবিক রাষ্ট্র চেয়েছিলাম, আমরা দেখেছি আয়নাঘর দেখেছি, ক্রসফায়ার দেখেছি, তারপরে গুম দেখেছি। আপনি যে আমার পরিচয়টা দিল, বিশেষ করে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক থাকার কারণে অনেক প্রোগ্রাম করতে, যেমন আমি একটু নামই বলি মায়ের ডাক, এই যে বাচ্চাদের কান্না, তার বাবার সাথে দেখা হচ্ছে না, মা তার সন্তান খুঁজছেন, স্ত্রী তার হাজব্যান্ড খুঁজছেন, এসব দৃশ্য খুব পীড়া দিত। কিন্তু এসবের অবসান হোক আমরা চাই, এবং আশাবাদী হতে চাই এখন যে আমাদের রাষ্ট্রটি মানবিক রাষ্ট্র হবে, এসব জিনিস থাকবে বলে আমি মনে করি। আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই আবুল কালাম আজাদ সুইট আপনার কাছে। 6টি কমিশন হয়েছে, প্রত্যাশা অনেক, প্রত্যাশা, সময় কিন্তু কম। গতকাল কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন যে ধৈর্য ধরতে না করেছেন, তিনিও ধৈর্য ধরতে চান না, চান যে অতি দ্রুত হোক। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। সে সাথে কথা শুরুতে ধন্যবাদ জানাই বড় ভাই ইলিয়াস খান ভাইকে, ধন্যবাদ জানাই দেশ টিভির সকল কলাকৌশলী এবং আজকের অনুষ্ঠান যারা দেখছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন। যে কথাটি বলছিলেন আপনি যে 6টি রূপরেখা দিয়েছে এবং কমিশন দিয়েছে। এখন এই 6 জনকে নিয়ে যারা যেভাবে উনি গঠন করেছেন, বাংলাদেশের ছাত্র, শ্রমিক, জনতা এবং বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে আলোচনা সাপেক্ষে এটা করেছেন। তারপরে উনি আগামী খুব তাড়াতাড়ি আলোচনা পরে হবে যখন তারা একটা রিপোর্ট করবে, হ্যাঁ, এবং তারা একটা রূপরেখা দিবে আর কি। এখন যে কথাটি আপনি বলছিলেন যে ধৈর্য ধরতে মানা করেছেন, আমি আমার জ্ঞানে বলি আর কি একটা কথা, যে ধরুন আজকে একটি নবজাতক শিশু যদি ভূমিষ্ঠ হয়, তাকে যদি আপনি টেনে হিচড়ে টান দিয়ে শৈশব, কৈশোর এবং যুবক করার চেষ্টা করেন, সেটা কিন্তু সম্ভব না। 16 বছরের যে জঞ্জাল, 16 বছরের যে আবর্জনা, 16 বছরের যে দুর্নীতি, দুঃশাসন, 16 বছরের যে আমাদের যে নিপীড়ন, বাংলাদেশের মানুষকে যেভাবে কুড়ে কুড়ে খেয়েছে, দেশটাকে খেয়েছে, এটা একদিনে সম্ভব নয়। খুব দ্রুত কাঠামো কিন্তু গড়ে তোলা হয়েছে 16 বছরে, এবং মানুষ আশাবাদী, সেই কাঠামোর দিকে মানুষ চেয়ে আছে। মানুষ কিন্তু স্বপ্ন দেখেই বাঁচে, এবং আমি মনে করি তাদেরকে সুযোগ দেওয়া দরকার, সাহায্য করা দরকার, সহযোগিতা করা দরকার। আমরা সকলে মিলে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব, এগিয়ে যাব আমরা বাংলাদেশকে সামনের দিকে, এটাই আমাদের স্বপ্ন। আর যদি তাড়াহুড়ো করতে যাই, আমরা মনে হয় আবারও পূর্বের মতো আবারও আমরা কোথায় কোনো হোঁচট খাবো, আবারও কোনো বাধা পাবো, আবারও আমরা দুর্নীতি বা দুঃশাসনের মধ্যে জড়িয়ে যাব। সেই দিকে না গিয়ে
উনি যেটা বলেছেন ধৈর্য ধারণ করতে বলেছেন, না ধৈর্য ধারণ করতে না করেছেন, যা না ধৈর্য করেছেন, ধরতে কিন্তু চান। কিন্তু তাড়াহুড়োও করা যাবে না। আমি যেটা বলতে চাচ্ছি যে তাড়াহুড়োও করা যাবে না, সকলেই মিলে একসঙ্গে দেশ গড়ার কাজে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। পাশাপাশি যেটা বলতে চাই যে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের রূপরেখা প্রদান করেছেন, জি ঠিক সেভাবেই আমি বলি যে তার সাথে আমারও কিছু কিছু কথা আছে বা ব্যক্তিগত মতামত আছে। যেমন ধরেন জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে 2বারের বেশি উনি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবেন না। ঠিক আমি সংযোজন করতে চাই একটু, যে শুধু প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে এটা নয়, আমি বলতে চাই এমপিদের ক্ষেত্রেও যেন এরকম হয় যে 3বারের মধ্যে 3বারের বেশি কেউ যেন এমপি ইলেকশন করতে না পারে। এই ধরনের আইন কি বাইরে কোথাও আছে, বহির্বিশ্বে কোথাও? সেটা এটা আগেই বলেছি, যেটা আমার ব্যক্তিগত অভিমত। জি তার কারণ এটাকে আমরাকে ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য আবার স্থানীয় সরকারের ক্ষেত্রেও তাই করতে হবে। আমার মতামত সেটা হচ্ছে যে মেয়র নির্বাচন 2বারের বেশি যেন কেউ না করতে পারে, অথবা ইউনিয়ন কাউন্সিলের যেগুলো আছে সেগুলো যেন 3বারের বেশি না করতে পারে। রাজনীতিকে আমরা বা যারা রাজনীতি করতে চায় বা ভবিষ্যৎ প্রজন্মকে সুযোগ দেওয়া বা সামনের দিকে, আমি যদি 2বার সুযোগ পাই তাহলে আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়টা, আমার সব বেস্ট যে সময়টা, সেটা আমি জাতিকে বা দেশকে দেওয়ার সুযোগ করব বা চেষ্টা করব। আর যদি আমি মাথার মধ্যে এটাই থাকে যে যতবার নির্বাচন হবে ততবারই আমি এমপি হব, যতবার নির্বাচন হবে ততবারই আমি মেয়র হব, তখন কিন্তু এই সুযোগটা কিন্তু আসবে না বা আমার দেওয়ার সুযোগ থাকবে না বা ইচ্ছাটাও এই থাকবে যে না। সংস্কারের পথে চ্যালেঞ্জগুলোকে আমরা কাটাতে পারছি, অনেকগুলো চ্যালেঞ্জ। হ্যাঁ, অবশ্যই আস্তে আস্তে তো কাটছে। আমরা দেখছি তো যে দুর্নীতিবাজরা একে একে গ্রেপ্তার হচ্ছে, আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হচ্ছে, এবং যারা এখনো যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে যেমন শ্রমিকদেরকে বলা হয়েছে যে মালিক এবং শ্রমিক মিলেমিশে আলোচনার সাপেক্ষে তাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে। এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জি জনাব ইলিয়াস খান, আসলে আমরা যে চ্যালেঞ্জগুলো আমরা দেখছি যে একটি সরকার চলে যাওয়ার পরে, সেই চ্যালেঞ্জগুলো এখনো দেখছি কিনা, মানে কতটা সেই চ্যালেঞ্জ তো আছে অনেকগুলো, ষড়যন্ত্র বলি কিংবা আইন শৃঙ্খলা বলি, নিরাপত্তা বলি, এই যে ডিসি পোস্টিং হয়েছে এটি নানা প্রশ্ন উঠেছে। দেখছেন যে সচিবালয় অস্থির অবস্থা সৃষ্টি হচ্ছে, এবং নিশ্চয়ই আমরা যদি ভুল না করি, আমরা ভিডিও দেখেছি, সেখানে দেখা যায় যে মারামারি পর্যন্ত হয়েছে। এটা তো হওয়ার কথা না। যারা বঞ্চিত ছিল তারা পদ পায়নি, যারা নানা সুযোগ সুবিধা নিয়েছে ইতিপূর্বে তারা ডিসি পোস্টিং পেয়েছে। এগুলো অনেক কিছু সমস্যা রয়েছে, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমি যে কথাটি আগেও বলেছি, দলীয়করণ এমনভাবে হয়েছে যে আপনি এই দলের বাইরে কোনো লোক খুঁজে পাবেন না। আমি শুনেছি যে সচিব বা এই ধরনের বড় পদে লোক খুঁজছে, কিন্তু পাওয়া যাচ্ছে না অনেক সময়। এটা তো একটা বড় সংকট। তারপর ধরুন এই যে পুলিশ বলুন, এই যে কদিন আগে আনসার বিদ্রোহ হলো, আপনি শুধু একটি লক্ষ্য করুন, আনসার বিদ্রোহ হলো, বেসিক্যালি তারা কিন্তু আনসার না, আনসারের সহযোগী বা বিদ্রোহ না, তারা আন্দোলন করেছে, ওই আন্দোলন করেছে, বিদ্রোহ একটি না, অংশ বা করতেছে না, অনেক কিন্তু অনেক ছিল। এবং সচিবালয় তারা নানা করেছে, আমরা জানি সচিবালয় নানা সমস্যার সৃষ্টি করেছে, এবং 2জন উপদেষ্টাকে তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছিলেন, এবং সেখানে কিন্তু তারা নিরস্ত্র হলেও গুলির শব্দ শোনা গেছে, আমরা দেখেছি। সুতরাং যে কোনো কারণ এত অভ্যস্ত হয়ে গেছে, এত মজা পেয়েছে যারা গত 15.5 বছর ছিল, এটি যে ছেড়ে যেতে হবে এটি তারা এখনো ভাবতে পারছেন না। সুতরাং যদি আবার কোনো, ওই যে অনেকে এখন কথা বলছে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, যদি প্রতি বিপ্লব হওয়ার শক্তি তাদের আর নেই। কারণ পৃথিবীর কোনো স্বৈরাচার ক্ষমতা ত্যাগের পরে ফিরে আসা কিন্তু খুব কষ্ট আসেনি। হোসনি মোবারক দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, তিনি আর ফিরতে পারেনি। পাকিস্তানের পারভেজ মোশাররফ দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, তিনি কিন্তু ফিরতে পারেননি। আর সাদ্দাম হোসেন যদিও আমাদের দেশে জনপ্রিয়, তার তো করুণ মৃত্যু হয়েছে, আমরা জানি। তারপর গাদ্দাফি, কোনো স্বৈরাচার ফিরে আসতে পারেনি। সুতরাং এখন যারা মনে মনে কি বলে যে আশা করছেন যে আবার শক্তি সঞ্চয় করে ফিরে আসবে, সেই সুযোগ আর আছে বলে আলোচনা আবারও ফিরবে, একটু বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, দেশন্দা নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরবো একটু পর, সঙ্গেই থাকবেন। দেশন্দা আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। জনাব ইলিয়াস খান, আপনার কাছে আসতে চাই। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কারের মাধ্যমে আসলে জাতি হিসেবে নতুনভাবে শুরু করতে চান। আসলে এই নতুন অগ্রযাত্রা, আমাদের যে রাজনীতি, বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কমিশন হয়েছে, রাজনীতিতেও তো নিশ্চয়ই সংস্কার প্রয়োজন, সেটি আসলে কারা করবে? এই কমিটি করা হয়েছে,
যারা এই কমিটি রাজনীতি সংস্কারের তো আসলে রাজনৈতিক দল রাজনৈতিক সংস্কার তো রাজনীতিবিদদের করতে হবে। আমি আশা করতে চাই যে বা ভাবতে চাই যে এবার রাজনীতিবিদদের বোধোদয় হবে। যেমন যে কথাটি আমি একটু আগে বললাম যে আওয়ামী লীগ দুর্বিনীত শাসন চালিয়েছে, তারা ভেবেছে আর কোনোদিন বিদায় নিতে হবে না, তারা গণতন্ত্র হত্যা করেছে, মানবাধিকার রাখেনি, নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে। পরিণতি কি হয়েছে? এখন বিভিন্ন জায়গায় বেঘরে প্রাণ দিচ্ছে মানে এই অর্থে বলছি, যেমন এই যে ধরুন আইনমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রীর কি অর্থ উপদেষ্টা না কি যেন নাম, উপদেষ্টা কীভাবে ধরা পড়েছে এবং আরও নানাভাবে পড়বে। আপনি দেখুন মানুষের এত ক্ষোভ, যে বিচারপতি মানিক সাহেব, তার কী অবস্থা হয়েছে, এটি তো খুব দুর্ভাগ্যজনক। বাট এটি থেকে রাজনীতিবিদদের শেখার সুযোগ আছে। গণতন্ত্র যদি স্মুথলি চলে, মানুষের ভোটাধিকার থাকে, তাহলে কিন্তু নানা অন্যায় অত্যাচার এগুলো কমে যাবে। কিভাবে কমবে? এমনভাবে দলীয়করণ করা হয়েছিল। আমি একটু উদাহরণ দিই। আমার পরিচিত একটি মসজিদে ইমাম সাহেব মদ্যপানের বিরুদ্ধে জুমার দিন খুতবা দেন না, তার চাকরি চলে গেছে, কারণ সেই মসজিদে যিনি সভাপতি ছিলেন তিনি একজন আওয়ামী লীগ নেতা এবং মদ্যপায়ী। এই অপরাধে এবং দেশটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল, নিশ্চয়ই আপনিও জানেন, উনিও জানেন, বাইতুল মুকাররমের খতিব যিনি থাকেন, দেশের সর্বোচ্চ একজন সম্মানিত মানুষ হয় বা হওয়া উচিত এবং দীর্ঘদিন হয়েছে, সেই ব্যক্তিকে পালিয়ে যেতে হয়েছে, দেশটাকে এই জায়গায় নিয়ে গেছে। সুতরাং রাজনীতিবিদদের বোধোদয়ের সময় আসে, কারণ আওয়ামী লীগ নেতাদের বোঝা উচিত। যেমন শেষ দিকে যখন এরা বিনা ভোটে জিতেছে, এই বিশেষ করে 18 সালে, এই 24 সালে বা 14 ভোট ছাড়া জিতেছে, থানা ওসি গেলেও সম্মান করতো না, যে হুয়ার ইউ, তোমাকে এমপি বানিয়েছে আমি, তুমি তো ভোটে এমপি হও না, রাইট? হ্যাঁ, সালাম করতো না, অনেক আদেশ নির্দেশ শুনতো, ইউনুস সাহেব কথা শুনতেন না, ডিসি সাহেব এসপি সাহেব তো বাদই। হ্যাঁ, সুতরাং বোধোদয়ের সময় আসে। বাট ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে আমরা শিক্ষা পাই না। এখন আমরা নানা কথা শুনছি। আমরা যদি 111-এর প্রেক্ষাপট ধরি, সেক্ষেত্রে আমরা শিক্ষা কতটা পেয়েছি বা নিয়েছি, তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কোনো গণতান্ত্রিক চর্চা দেখেন কিনা, বা সামনের দিকে আমরা চর্চা এখন হবে, কারণ আমরা এক পর্যায়ে হতাশ হয়েছিলাম যে এই জেনারেশনটা আন্দোলন করেছে, তাদের বুঝি কোনো রাজনৈতিক সচেতনতা নেই। আজকে এই স্টুডিওতে আপনার সঙ্গে আমি বলেছিলাম যে ছাত্ররা যখন 9 দফা ঘোষণা করেছে, তখন আমি একটু বেদনাহত হয়েছি। এই কারণে, কারণ দেশে গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, কোনো কিছু নাই, নির্বাচনে পাঠানো হয়েছে। দেশের ছাত্র সমাজ কথা বলবে না, তারা শুধু কি বলে এই বিসিএস পাস করার জন্য বা বিসিএস সিট পাওয়ার জন্য তারা আন্দোলন করবে, কিন্তু তারা কিন্তু ঠিকই দেখেন দিচ্ছে শেষ দিকে 1 দফা চলে গেছে, দেশের গণতন্ত্র উদ্ধার করতে হবে, এবং সেটি তারা করেছে। এবং আমাদের একটা ধারণা ছিল এরকম, এই জেনারেশনটা এরকম, তারা সারাদিন মোবাইলে বুঁদ হয়ে থাকে, বিদেশি সিনেমা দেখে, ক্রিকেট খেলা দেখে, তাদের বুঝি আর দেশ টেশ নিয়ে কোনো ভাবনা নাই। বাট এই ধারণা কিন্তু আমাদের মিথ্যা প্রমাণিত হচ্ছে। তারা অনেক ভাবে, হয়তো আমাদের চেয়েও বেশি ভাবে, এবং তারা আমি বলতে পারি 90-এর গণ আন্দোলনে আমি ছিলাম, একদম সরাসরি ছিলাম। এই জেনারেশন কিন্তু আমাদের চেয়ে স্মার্ট। দেখুন যে পুরো ইন্টারনেট সব কিছু বন্ধ করে দিয়েছে, তারপর কিন্তু তারা আন্দোলন কন্টিনিউ করে। বিশেষ করে 5 তারিখে আমাদের মনে এমন একটি ধারণা হয়েছিল যে 5 তারিখ বোধহয় ছেলেরা আসবে না, এবং তারা কিন্তু 6 তারিখ প্রোগ্রাম ঘোষণা করেছিল, ঢাকা ঘেরাও বা ঢাকা মার্চ, কিন্তু তারা কিন্তু একদিন আগে নিয়ে এসে তারা ধারণা করেছে যত সময় কিল হবে সরকার তত তাদের পেটোয়া বাহিনী লেলিয়ে দিয়েছে, তাদের নিষ্ঠুরতা আরও বাড়বে। সুতরাং এটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ছিল। সুতরাং এই জেনারেশনকে কেন্দ্র করে আমি আশা করতে চাই, কারণ এরাই কিন্তু আগামী বাংলাদেশের 30 বা 35 বছর রাজনীতির নিয়ন্ত্রণ করবে। সুতরাং আশাহত হওয়ার সুযোগ নেই। একটি ছোট্ট দেশ, পৃথিবীর 1000 ভাগের 1 ভাগ ভূখণ্ড, আর 1000 ভাগের 27 ভাগ মানুষ এই দেশে। সুতরাং জনচাপে পিষ্ট নানা সংকট রয়েছে আমাদের। এইসব সংকট এই জেনারেশন এবং সঙ্গে যারা আমাদের পূর্বসূরি রয়েছেন, যারা সিনিয়র পলিটিক্স করেন এখন, তাদেরও বোধোদয় হয়েছে এবার আমার মনে হয়, কারণ তারা প্রতিপক্ষ দলের রাজনীতিবিদদের পরিণতি দেখেছেন। যেমন এই যে কোর্টে নেওয়ার সময় অনেকের উপর আক্রমণ হয়েছে, এটি নিয়ে নানা সমালোচনা হচ্ছে, সমালোচনা আমরা করি, কিন্তু মানুষের এত ক্ষোভ, যেমন ইউনূস সাহেব, তার উপর আক্রমণ করেছে, আমি দুঃখ প্রকাশ করি। বাট তিনি একজন সরকারের মন্ত্রী ছিলেন, এই যে পতিত স্বৈরাচার, তার কাজ ছিল সকালে উঠে বেগম খালেদা জিয়াকে গালি শুরু করা, রাতে ঘুমাবার আগে তারেক রহমান সাহেবকে গালি দিয়ে তিনি ঘুমোতে যেতেন। মন্ত্রী হিসেবে এগুলো তো দরকার নেই। তিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, তিনি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা এবং বাংলাদেশের রাজনীতির সবচেয়ে
একজন কি বলে যে পলিটিক্যাল যে কালচার বা পলিটিক্যাল যে কথাবার্তা সবচেয়ে একজন শোভন মানুষ, তাকে তোমার প্রতিদিন কেন গালি দিতে হবে? সুতরাং ক্ষোভ সর্বস্থায় শুধু বিএনপি কর্মীদের না, অন্য অন্য দল, ইভেন অন্য অন্য যে পেশাজীবী, তাদের মনেও ব্যাপক ক্ষোভ ছিল। সেগুলো তারা মেটানোর চেষ্টা করেছে, যদিও তাকে রক্ষা করা হয়েছে। সুতরাং রাজনৈতিক কালচার আমাদের চেঞ্জ করতে হবে। এই যে আমি যখন ক্ষমতায় থাকলাম, আমি এমন একটি ধারণা করলাম যে, ভাই একটু আগে বলেছেন যে 3বার পার্লামেন্ট মেম্বার, এটি অন্য কোনো দেশে না থাকলেও বাংলাদেশে এটি হয়, এটি খারাপ না কিন্তু আমার মনে হয়। কারণ ক্ষমতায় এসে এত দুর্নীতি করে যারা রাজনৈতিক নেতারা বা যারা ক্ষমতায় থাকেন, তার মনে সবসময় একটা ভয় থাকে যে আমি ক্ষমতাচ্যুত হলেই আমি বিচারের সম্মুখীন হব, এবং হচ্ছে তো এখন দেখুন এই যে। সুতরাং রাজনীতিবিদের শিক্ষার সময় আসছে, তাদেরও বোধোদয় হওয়া উচিত। এটি খুব অত্যন্ত সম্মানিত পেশা, তাদের যাতে আবার এইরকম পরিস্থিতিতে না পড়তে হয় যেটা আওয়ামী লীগ পড়েছে, আমি সে কারণেই আমার আশাবাদ ব্যক্ত করি। আবুল কালাম আজাদ সুইট আপনার কাছে আসতে চাই। আসলে জনাব ইলিয়াস খান বললেন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার, সেই সংস্কৃতি পরিবর্তন কারা করবে? আপনিও তো একজন রাজনীতি। জি, আমি ভাইয়ের সাথে একমত। ভাই যেটা বলেছেন আমি একটু সংযোজন করতে চাই, যে শুধু যে আপনি ইনু সাহেবের কথা যেটা বললেন আর কি, যে সকালে এক গালি দিতেন, বিকালে গালি দিতেন, শুধুমাত্র প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাই ছিল তাদের কাজ, এবং তাকে খুশি করতে গেলে তারা মন্ত্রিত্ব পাবেন, এটাই ছিল। এই কারণেই তারা এগুলো করতেন। আর তার পরিণতি আমরা আমাদের চোখের সামনে। রাজনৈতিক সংস্কার যে কথাটা আপনি বলেছেন, সেখানে আমি আসছি। রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরাই রাজনৈতিক দলের সংস্কার করবে। বিগত দিনে যেসব হয়েছে আর কি, সেখান থেকে সরে এসে যাদের মেধা, পরিশ্রমী, পরিচ্ছন্ন, সামাজিক মর্যাদা যাদের আছে, তাদেরই রাজনীতিতে আসা উচিত, এবং তারা আগামী দিনে রাজনীতি করবে বলে আমি বিশ্বাস করি। এবং আমাদের দলের বা অন্যান্য দলের এখন যারা আছে, তারা এখান থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করবে। যে বিগত দিনে যারা রাজনীতি করেছে, যারা এই ধরনের লোকজন নয়, আমরা দেখেছি যে জাতীয় সংসদে এমনও এমপি দেখেছি তারা দেখে দেখে রিডিং পড়তে পারে না, এক ভদ্রমহিলাকে। এবং এমন আমরা এমপি দেখেছি যারা জাতীয় সংসদে গান গায়, এই ধরনের। তো এইখান থেকে শিক্ষা গ্রহণ করে যারা দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায়, তারা আগামী দিনে রাজনীতি করবে। শুনুন, ওর সঙ্গে যোগ করি, রাজনীতি না থাকার কারণে এমন লোক এমপি হয়েছে, কুয়েতে জেল খাটছে, আপনি নিশ্চয়ই জানেন। এমন লোক এমপি হয়েছে, পাপুল, এমন লোক এমপি হয়েছে, পরে মন্ত্রী হয়েছেন, কানাডায় গিয়েছেন, ঢুকতে দেননি, নিশ্চয়ই মনে আছে আপনার, তথ্য প্রতিমন্ত্রী। দুবাই গেছেন, ঢুকতে দেননি সেই দেশ, তখন তাকে এয়ারপোর্টে শুয়ে থাকতে হয়েছে এবং ফিরতি ফ্লাইটে দেশে আসতে হয়েছে। এগুলো হয়েছে বাংলাদেশে, হয়েছে না? এই পার্লামেন্ট আমরা বলি, সবসময় বলে যে কি পবিত্র পার্লামেন্ট, না কি আর একটা টার্ম আছে না, এটা কি পবিত্র ছিল? যত আলতু ফালতু এমন এমন লোক এমপি হয়েছে বাংলাদেশে শেখ হাসিনার ইয়ের কারণে, এটা দুর্ভাগ্যজনক। আমার বড় ভালো ভালো ক্রীড়াবিদ দেশে সব মানুষ পছন্দ করতো, তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে ফোর্স করে তাদেরকে নির্বাচন করানো হয়েছে। স্বচ্ছ বা সাহস সবার তো থাকে না। এই যে ফিল্ম স্টার ধরে এমপি বানানো, হোয়াট ইজ দিস? এগুলো তো হওয়া উচিত না, কিন্তু এগুলো কিন্তু হয়েছে। এবার এগুলো হয়েছে শুধু বিরাজনীতি করার কারণে। এবং এখানে আমি একটু ভাই একটু বলি যে কারণটা হচ্ছে যে 16 বছরে তাদের তো কোনো অর্জন নাই, 16 বছরে তাদের কোনো স্টার তৈরি করতে তারা পারেনি। তাই স্টার তারা ভাড়া নেয়, ফিল্ম স্টারদেরকে ভাড়া নেয়, ক্রিকেট স্টারদেরকে ভাড়া নেয়, তারা ভাড়া নিয়ে রাজনীতির ওই জায়গাগুলি পূরণ করে। তারা কিন্তু রাজনীতি করে দেশের মানুষের সমর্থনে বা তারা কিন্তু স্টার তৈরি করতে পারে না, তারা ব্যর্থ। এবং সেইখান থেকেই সেই কারণেই আজকের এই পরিণতি। জি, নিশ্চয়ই আমরা আবারও আলোচনায় ফিরবো। একটি বিরতি নিতে হবে। প্রিয় দর্শকদের সন্ধান নিচ্ছে আরও একটি বিরতি, ফিরবো একটু পর, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আবুল কালাম আজাদ সুইট, আপনার কাছে আসতে চাই শুরুতে। আসলে কূটনীতি এবং শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে আসলে সংস্কার প্রয়োজন। আসলে সেই সংস্কার তো হবে নিশ্চয়ই। যে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু রয়েছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও কিন্তু সেই স্বাভাবিক পর্যায়ে ফেরেনি, কি বলবেন আসলে? অ্যাকচুয়ালি এই বিষয়টা পুলিশ অবশ্যই নিঃসন্দেহে বলতে হবে, পুলিশ কিন্তু প্রয়োজন আছে, পুলিশ ছাড়া দেশ সম্ভব না। যদিও কমিশন হয়েছে, কিন্তু হ্যাঁ, যদিও কমিশন হয়েছে, কিন্তু এখনও দেখা যাচ্ছে অনেক দুর্নীতিবাজ পুলিশ বা অনেক অন্যায় অবিচার করেছে, তারা কিন্তু এখনও কর্মস্থলে যোগদান করছে না। আমার
জ্ঞানী একটা জিনিস বলি আমি, যে পুলিশ এমন একটা জিনিস যে আপনি যদি মনে করেন যে এখন এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে 1 লক্ষ মেধাবী স্টুডেন্টকে এক জায়গায় দাঁড় করে দিয়ে কাল থেকে পুলিশের কাজে লেগে যাও, এটা কিন্তু সম্ভব না। তার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, ট্রেনিংয়ের ব্যাপার আছে। ট্রেনিং ছাড়া পুলিশ কিন্তু কাজ করতে পারবে না। সো আমি যেটা মনে করি যে এখনই তাদেরকে এইভাবে কর্মস্থলে যোগদান করার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নজরদারির মধ্যে রাখতে হবে। পাশাপাশি যত দ্রুত সম্ভব কনস্টেবল থেকে শুরু করে যত এসপি পর্যন্ত যত দ্রুত সম্ভব নিয়োগের ব্যবস্থা করতে হবে। এদিকে নজরদারির মধ্যে এরা কাজ করবে, পাশাপাশি আপনাদেরকে নিয়োগের ব্যবস্থা করে তাদেরকে ট্রেনিং করে সম্পূর্ণভাবে, এবং এদের ট্রেনিংয়ের মধ্যে সংযোজন করা উচিত যে এই পুলিশ অফিসাররা বেনজির, তারপরে আপনার এই হারুন সাহেব, বিপ্লব কুমার, এরা যারা, আসাদ মিয়া, এরা যারা দুর্নীতি করেছে, এদের যে পরিণতিটা হয়েছে, ট্রেনিংয়ের মধ্যে এটা সংযোজন করা দরকার যে তোমরা যারা ভবিষ্যতে পুলিশ হবা, জনগণের পুলিশ হয়ে, দেশের পুলিশ হয়ে, কোনো দলের পুলিশ হতে যেও না, কোনো সংগঠনের পুলিশ হয়েও না, তার ভবিষ্যৎ কিন্তু এই অবস্থা হবে তোমাদের। এটা কিন্তু ট্রেনিংয়ের মধ্যে সংযোজন করা উচিত। আর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বর্তমানে যিনি আমাদের উপদেষ্টা আছেন উনি কিন্তু গ্লোবাল সেলিব্রিটি, বিশ্বময় সমাদৃত। এখন ওনার দ্বারাই সম্ভব যারা দুর্নীতি করেছেন বা টাকা পাচার করেছেন এই টাকাগুলিকে দেশে ফেরত নিয়ে আসার জন্য ওনার দ্বারাই সম্ভব। আমি বলবো, এই কারণেই বলবো যে তারা যদি তিনি যদি এই টাকাগুলি ফেরত নিয়ে আসেন, অবশ্যই আপনি বা আমি বা কেউ কোনোদিন আর টাকার পাহাড়, দুর্নীতি করে টাকার পাহাড় করার স্বপ্ন দেখবো না। কারণ তার মনের মধ্যে ভয় থাকবে, এটা করে লাভটা নাই তোমার, এটা করে লাভটা কি, আজকে করব কালকে আরেকজন এসে টাকাটা আমার নিয়ে যাবে। অতএব এই জায়গা থেকে মানুষের মনে একটা ভয় হবে, সৎ হওয়ার একটা ইচ্ছা জাগবে মানুষের মনে। আমি এটাই মনে করি যে এই টাকাগুলি ফেরত নিয়ে আসা দরকার এবং দেশের কাজে লাগানো দরকার। জি, এই যে সংস্কারে কমিশন হয়েছে 6টি কমিশন, সেক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে, সেই জায়গায় নিয়ে আসলে কি বলবেন, কতটা দায়িত্ব তারা দেখাচ্ছেন বা ভূমিকা রাখা উচিত? অবশ্যই প্রত্যেকটা কমিশনের যে 6টা করেছে তার মধ্যে প্রত্যেকটা বিষয়ই রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রত্যেকটা পদে পদে তাদেরকে সাহায্য সহযোগিতা করা দরকার। কারণ রাজনীতি যদি আবারও বিরাজনীতিকরণ হয় বা দুর্নীতির দিকে এগিয়ে যায়, তাহলে কিন্তু দেশ আবারও পূর্বের জায়গায় ফিরে আসবে। অতএব এরা যে এই সংস্কারগুলি করার চিন্তা ভাবনা করছেন, তাদেরকে অবশ্যই সাহায্য করা দরকার, সহযোগিতা করা দরকার, এবং দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবসময় তাদের সঙ্গে আছি এবং থাকবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমি একটু জনাব ইলিয়াস খান আপনাকে দিয়ে শেষ করতে চাই। দিন শেষে সব দায় যেহেতু রাজনীতিবিদদের হাতেই আসে, রাজনীতিকদের হাতেই আসে, দেশের সব খারাপের বা সব কিছুর জন্য, সেক্ষেত্রে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার বা ছাত্র জনতার যে স্বপ্ন, আপামর দেশবাসীর যে স্বপ্ন, সেই স্বপ্ন বা সংস্কারের ক্ষেত্রে রাজনীতিবিদদের ভূমিকা কিভাবে দেখেন বা কতটা থাকা উচিত? না, তাদের তো সবচেয়ে বড় ভূমিকা। আমি আগেই বলেছি যে দেশ তো নিয়ন্ত্রণ করে আসলে রাজনীতিবিদরা, অন্যরা তাদেরকে হেল্প করে, আমলাতন্ত্র বা অন্য যে বাহিনী আছে। এই যে 6টি কমিটি হয়েছে, আমি ধারণা করি বা আমি বিশ্বাস করি তারা তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। যেমন নির্বাচন কমিশন, সবচেয়ে বড়, বাংলাদেশে যত ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নির্বাচন কমিশন ঠিকভাবে ভূমিকা পালন করতে পারেনি। তারা একটি দলের কমিশন হিসেবে কাজ করে। আপনি দেখুন না, সব নির্বাচন, কোনো নির্বাচন নাই কিন্তু বাংলাদেশ, শুধু এই ইস্যুটি বোধহয় এই নিয়ে 20 বার বলেছি, শুধু পার্লামেন্টটা, স্থানীয় হিসাবে কোনো নির্বাচন নেই। আপনার পছন্দের প্রার্থী আপনি চয়েস করতে পারবেন না। তারপরে ট্রেড বডিতে নির্বাচন নাই, প্রফেশনাল বডিতে নির্বাচন নাই, তারপরে স্কুল কমিটিতে নির্বাচন নাই, সেখানে আওয়ামী লীগ করে নাই। আমি আরেকটি অনুষ্ঠানে বলেছি যে 90 আমাদের গণতান্ত্রিক সরকার আসার পরে ছাত্র সংসদগুলোর নির্বাচন কিন্তু হয়নি। যেমন ডাকসুতে ঈশ্বর সাহেবের আমলে নির্বাচন হতো। আরও অনেক অনেক ক্ষতিকর দিক রয়েছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সব পাবলিক বিশ্ববিদ্যালয় বেশি যোগ্যতার ভিত্তিতে সাধারণত নিয়োগ হতেন, কিন্তু এই গণতান্ত্রিক সরকার আসার পরে এবং সর্বশেষে আওয়ামী লীগের আমলে এটি একদম চূড়ান্ত খারাপ নজির তারা স্থাপন করেছে। একদম দলীয় লোকজনে, যেমন একজন ছিলেন তিনি যুবলীগের সভাপতি হতে চান, তাকে একটি বিশ্ববিদ্যালয়ের বেশি তিনি যদিও তিনি ব্যক্তিগতভাবে আমার খুব ঘনিষ্ঠ, এরকম তো হয়েছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বেশির বক্তব্য ট্রোল হয়েছে, তিনি নিশ্চয়ই আপনি সেটা জানেন। এইসব মানের মানুষ, বা আরেকজন বেশি ছিলেন গোপালগঞ্জে, তিনি তার বাসায় নিচে বিউটি পার্লার ছিল এবং তিনি সেটা চালাতেন। তিনি নাকি সন্ধ্যার পরে গিয়ে হিসেব নিকেশ করতেন, কয়জন বিউটি আসছে, কত টাকা দিয়েছেন। সুতরাং নানা খত রয়েছে। এগুলো আসলে
একটু সময় লাগবে, বাট আমি আশাবাদী হতে চাই আসলে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে এবং ড্রাইভিং সিটে রাজনীতিবিদদের থাকতে হবে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলে হবে না, আমলাতন্ত্র থাকলে হবে না। দিন শেষে তাদের সদিচ্ছা কতটা দেখেন? অবশ্যই আমি তো বলেছি যে এবার একটু তাদের মেন্টাল মেকআপ চেঞ্জ হবে বলে আমি বিশ্বাস করি এবং তারা এক ধরনের প্রেশারও আছে কিন্তু ছাত্র নাকি সমাজ। আমরা আবারও সেই বাংলাদেশে না, ফিরে যাব? আমি আমি পুরনো আমি বাংলাদেশে আমি ফিরে সেটি যাব? ভাবি না। এখন বাংলাদেশের নতুন রাজনীতি হবে, ছাত্র সমাজে একটি চাপ থাকবে, আমি কি করলাম না করলাম তারা ওয়াশ করবে। সুতরাং রাজনীতিবিদরা সঠিক পথে আসবে এবং ভালো কাজ করবে। তবে আমার শেষ কথা ওইটি, যত দ্রুত সময় রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে দিতে হবে, অসংখ্য সেটি ধন্যবাদ। ভোটের মাধ্যমে। জি, জনাব ইলিয়াস খান, আবুল কালাম আজাদ সুইট, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা। ধন্যবাদ।